পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার আগে বিজেপি নিজেদের আইটি সেল সহ একাধিক ফেসবুক পেজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্মমতা বলে আক্রমণ করেছিলেন। এমনকি নির্মমতা নামে একটি ফেসবুক পেজও ছিল যেখান থেকে লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করা হতো। শুধু এখানেই থেমে থাকা নয়, তৎকালীন বিরোধী দল বিজেপির নেতা থেকে শুরু করে সাংসদ বিধায়করা একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্মমতা বলে আক্রমণ করেছিলেন। সেই নির্মমতা বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা বিজেপিরই এই মুহূর্তে সরকার পশ্চিমবঙ্গে চলছে এবং সেই সরকারের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রীর নির্মমতা অমানবিকতা দেখলো কলকাতা শহর। দেখাবো সেই তথ্য, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তার লেখা কবিতা, তার করা গান, তার আঁকা ছবি নিয়ে এখনো পর্যন্ত কটাক্ষের শিকার হতে হয় বিজেপির কাছ থেকে, সিপিএম এর কাছ থেকে, কংগ্রেসের কাছ থেকে, ঠিক সেই পথেই অর্থাৎ ছবি আঁকা, গান লেখা, কবিতা লেখা, গান করা, এই পথেই হাঁটছে বিজেপির তাবর তাবর মন্ত্রীরা। বলা ভালো অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে দিলীপ ঘোষ সবাই মমতার পথের অনুগামী। কেন বলছি? সব তথ্য প্রমাণ সহ আজকে আপনাদের পর্বে আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী, আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। প্রথমেই আসা যাক, আমরা যারা বাংলা মাধ্যমে পশ্চিমবঙ্গের বুকে পড়াশোনা করেছি তারা অবশ্যই একটা কবিতা পড়েছি। কবি ভরতচন্দ্র রায় গুণাকর তার লেখা অন্নপূর্ণা ঈশ্বরী পাটনি। সেইখানে একদম শেষে, কবিতার একদম শেষে একটি লাইন আছে। কি লাইন? প্রণমিয়া পাটনি কহিছে জোর হাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। অর্থাৎ দেবী অন্নপূর্ণাকে যখন মাঝি নৌকাটা পার করে অন্য পারে পৌঁছে দিল, তখন দেবী অন্নপূর্ণা সেই মাঝিকে বা পাটনিকে বলল যে বর চাও, আমি তোমায় বর দেব। তখন পাটনি জোর হাত করে বলছে যে আমার সন্তান যেন দুধে ভাতে থাকে। ঠিক এই কথাটা কেন বললাম এই মুহূর্তে দাঁড়িয়ে? তার পিছনে সুস্পষ্ট দুটি কারণ আছে। তার কারণ দেবী অন্নপূর্ণার কথা হচ্ছে, আর দেবী অন্নপূর্ণার নামেই এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডারকে সরিয়ে দিয়ে বিজেপি সরকার অন্নপূর্ণা ভান্ডার এনেছে। আর দিকে দিকে যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ এখন অন্নপূর্ণা ভান্ডারের জন্য হাহাকার করছেন, রাস্তায় গড়াগড়ি খাচ্ছেন, কান্নায় চোখ ভেজাচ্ছেন, বলছেন আমরা ওষুধ কিনতাম লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে, মেয়ের টিউশনির খরচা দিতাম, কোথায় পাবো সেই টাকাটা? আমাদের তো বলা হয়েছিল ১,৫০০-এর বদলে ৩,০০০ করে পাবো অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে। সেই টাকাটা তো সরকার দিচ্ছে না। সেখানে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কি বলছেন? তিনি বলছেন দম্বের সঙ্গে ২৬০খানা আসন নিয়ে ক্ষমতায় এসেছি, ২০৮খানা আসন নিয়ে ক্ষমতায় এসেছি, একটা রিজাইন করেছি তার জন্য ২০৭। বিরাট ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছি, ৫ বছরের জন্য জনগণ ম্যান্ডেট দিয়েছে। যারা আমাদের ভোট দেয়নি তারা যতই রাস্তায় শুয়ে পড়ুক, আমরা মাথা নোয়াবো না। সরকার মাথা নোয়ানোর নয়। অর্থাৎ দিকে দিকে যখন অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে আমার আপনার ঘরের মা বোনেরা রাস্তায় নেমেছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন মাথা নিচু করব না। দেখুন তার বক্তব্য। যারা আমাদের ভোট দেননি, জীবনে দেবেন না, তারা ওই রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান, কোনো লাভ হবে না। এই সরকার মাথা নিচু করার সরকার নয়। হিউজ ম্যান্ডেট নিয়ে জিতেছে, সব যোগ বিয়োগ 5 বছর পরে হবে। কেন এত ওরিড হতে যাবে না? এত চঞ্চল হয় নাকি কেউ? 208টা এমএলএ জিতেছে, একটা আমি ছেড়েছি বলে 207। 2,92,00,000 ভোটার, 5 বছরের ম্যান্ডেট। হ্যাঁ, আরো যদি 20 লাখ মহিলা যোগ্য হয়, অর্থমন্ত্রীর সামনে বলছি, কথা না বলেই বলছি, দেবো আমরা, অর্থ জোগাড় করে দেবো, কোনো সমস্যা নেই। কোনো বিক্ষোভ নেই। কোথায় কি বিক্ষোভ? শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য। অর্থাৎ প্রথমেই এই অন্নপূর্ণা ঈশ্বরী পাটনির যে কবিতার শেষ অংশটুকুনি পড়লাম, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, সেই লাইন ধরেই বলতে হয় এই মারা যারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন বলে আশা করেছিলেন, তারা কিসের জন্য পাবেন বলে আশা করেছিলেন? তারা কেউ সন্তানের
টিউশনির জন্য, কেউ সন্তানকে দুটো জামা কিনে দেওয়ার জন্য, কারোর সংসার চালানোর জন্যই তো এই টাকাটার জন্য অপেক্ষা করেছিলেন, যা ১,৫০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে পেতেন। আশাহত হয়েছেন, ভোট দিয়েছিলেন, এই প্রতিশ্রুতির পাল্লায় পড়ে ভোট দিয়েছিলেন, তারা কিন্তু আশাহত হয়েছেন। এবং আশাহত হওয়ার পরে রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি, দেখা গেছে দম্ভ, জেতার দম্ভ। ২০৭খানা আসনে জিতে ২,৯০,০০,০০০ ভোট পাওয়ার দম্ভে তিনি বলছেন মাথা নিচু করবে না আমাদের সরকার। কিন্তু শুভেন্দু বাবু যখন বিরোধী দলনেতা ছিলেন তখন বারংবার বলতেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির ভোটের পার্থক্য মাত্র ৪০ লক্ষ। এবারেও কিন্তু শুভেন্দু বাবু ভুলে যাবেন না, ভোটের পার্থক্য মাত্র ৩০ লক্ষ। বিজেপি যদি ২,৯০,০০,০০০ ভোট পায়, তৃণমূল কংগ্রেসও কিন্তু ২,৬০,০০,০০০ ভোট পেয়েছে, ভোটের পার্থক্য কিন্তু মাত্র ৩০ লক্ষ। এই ৩০ লক্ষ ভোটের পার্থক্য যখন তখন পরিবর্তিত হয়ে যেতে পারে। অন্তত প্রথম ৩ মাসের মধ্যে এই সরকার বিরোধিতা যেভাবে পশ্চিমবঙ্গের চারিদিকে দেখা যাচ্ছে, তাতে করে এই ৩০ লক্ষ ভোট ওভারকাম করা কিন্তু খুব একটা চাপের বিষয় নয়। শুভেন্দুবাবু দীর্ঘদিনের রাজনীতিবিদ, অভিজ্ঞ রাজনীতিবিদ, নিশ্চয়ই তিনি বুঝতে পারছেন। যাকে এত গেল অন্নপূর্ণা ভান্ডারের টাকা যারা পাননি তাদের বক্তব্য, কিন্তু কলকাতা শহর কোন অমানবিকতা দেখলো সেই দৃশ্যও তো দেখতে হবে, না হলে সেই কবিতার লাইনটা তো অপূর্ণ থেকে যাবে, যেখানে দেবী অন্নপূর্ণা পাটনিকে আশীর্বাদ করতে চাইছেন, বর দিতে চাইছেন, সেখানে পাটনি সমস্ত কিছু ভুলে গিয়ে চাইছেন নিজের সন্তানের জন্য দুধে ভাতে থাকার বর। ঠিক এই দৃশ্যই কলকাতার বুকে দেখা গেল। এক মা তার সন্তানের জন্য দুধ জাল দিচ্ছেন, দুধ গরম করছেন, ঠিক তখনই সেখানে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে বললেন, এখানে সংসার পেতেছো, এটা কি তোমার সংসার পাতার জায়গা? দুধ জাল দিচ্ছ, রান্না করছো, এটা কি তোমার রান্না করার জায়গা? সেই মা, যেই মা নিজের সন্তানের জন্য দুধ জাল দিচ্ছিলেন, তিনি অত কিছু ভাবেননি, তিনি চেয়েছিলেন তার সন্তান যেন দুধে ভাতে থাকে। সেই দুধে ভাতে থাকার কামনা থেকেই তিনি রাস্তার ফুটপাতের ধারে নিজের সন্তানের জন্য দুধ জাল দিচ্ছিলেন। তিনি সরকারের কাছে কিছু চাইতে যাননি, তিনি বিক্ষোভও দেখাতে যাননি, তিনি শুধু তার সন্তানের পেট ভরার বন্দোবস্ত করতে চেয়েছিলেন। আর সেই পেট ভরার বন্দোবস্তর মধ্যে যিনি বাধা হয়ে দাঁড়ালেন, অমানবিক ভাবে বাধা হয়ে দাঁড়ালেন, যারা দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্মমতা বলে আক্রমণ করেছে, সেই বিজেপি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দেখুন সেই অমানবিক দৃশ্য যা কলকাতা শহর সাক্ষী রইল। ফুটপাতে রান্না করছেন কেন? রান্না করছেন বাচ্চা দুধ কেন? এখানে দুধ গরম করবে, ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? কি মজা পেয়েছে নাকি? কি সংসার পাতা হয়েছে নাকি? সংসার পাতার জায়গা কি হচ্ছে? আপনাকে কে অধিকার দিয়েছে এখানে বাড়ি বানাবো, সংসার পাতার? এখানে এসেছেন কেন? এই সমস্ত মাদুর ফাদুর ব্যাগ থলি পলি সব আনেন, আপনারা কেন দেখেন? এগুলো আমাকে কেন করতে হচ্ছে? এটা কি আমার কাজ? শহরে একটা নিয়ম আছে। ফুটপাতে রান্না করছেন কেন? দেখলেন, অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে কবি রায়গুণাকার ভরতচন্দ্রের লেখা অন্নপূর্ণা ঈশ্বরী পাটনি কবিতাটা যেন আরো বেশি করে তাৎপর্যপূর্ণ হয়ে উঠলো, প্রাসঙ্গিক হয়ে উঠলো। আরো একবার বলতে ইচ্ছা করে, প্রণমিয়া পাটনি কইছে জোর হাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। জানি না পশ্চিমবঙ্গের সরকার বা তার যে সমস্ত মন্ত্রীরা আছে তারা কবি রায়গুণাকার ভরতচন্দ্রের এই কবিতা পড়েছেন কিনা। যদি পড়ে থাকেন তারা নিশ্চয়ই এই মুহূর্তে দাঁড়িয়ে এই কবিতা উপলব্ধি করবেন এবং অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে রাস্তার ধারে যেই বাচ্চার দুধ গরম করছে যেই মা, তার কথা ভাববেন। কিন্তু যে কথা দিয়ে শুরু করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে ধাবিত হচ্ছে দিলীপ ঘোষ থেকে শুরু করে অগ্নিমিত্রা পালরা, সেটাও তো জানতে হবে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে গান গাইলে কটাক্ষের ঝড় ওঠে, মমতা বন্দ্যোপাধ্যায় ছবি আঁকলে
তির্যক মন্তব্য থেকে কটাক্ষের ঝড় ওঠে, বলা হয় ওটা সাপ ব্যাং না ছবি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবে। কিন্তু দেখা গেল অগ্নিমিত্রা পালও এখন ছবি আঁকতে ব্যস্ত, দিলীপ ঘোষও এখন গান রেকর্ডিং এ ব্যস্ত। কিন্তু এখন কেউ কটাক্ষ করলে সেই কটাক্ষ হজম করার জায়গায় থাকবে তো দিলীপ ঘোষ থেকে শুরু করে অগ্নিমিত্রা পালরা? এককালে যাকে কটাক্ষ করেছিলে এখন তার পথেই তোমাদের হাঁটতে হচ্ছে। অনুশোচনা হয়? প্রশ্ন রইল। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।